আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বায়ান্ন টিভিতে। শুরুতেই শিরোনাম। গাজায় আরও 2 ইসরায়েলি সেনা খতম, স্থল যুদ্ধে নিহত 44 সেনা। জেলেনস্কিকে সরাতে কেন একজোট আমেরিকা ও পশ্চিমারা? হঠাৎ চট্টগ্রাম বন্দরে রাশিয়ার অ্যান্টি সাবমেরিন যুদ্ধজাহাজ, নানা কৌতূহল শোরগোল। এবারে বিস্তারিত। ইহুদিবাদী ইসরায়েল আজ সোমবার গাজায় হামাসের সঙ্গে যুদ্ধে তাদের আরও 2 সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে। নিহত সেনাদের নাম ও ছবি প্রকাশ করেছে তেল আবিব। ইসরায়েল থেকে প্রকাশিত হারেজ পত্রিকার অনলাইন ইংরেজি ভার্সনে নিহত 2 সেনার ছবি প্রকাশিত হয়েছে। উত্তর গাজায় গতকাল রোববার সংঘটিত যুদ্ধে নিহত 2 সেনা হচ্ছে ইশাচার নাতান ও ইতালি সোহাম। ইসরায়েলি সূত্র ওই 2 সেনার পদবি প্রকাশ করেনি, তবে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস দাবি করেছে ইশাচার নাতান ইসরায়েলি সেনা কর্মকর্তা। হামলায় আরও 1 সেনার গুরুতর আহত হওয়ার কথা স্বীকার করেছে তেল আবিব। এ নিয়ে ইসরায়েলের স্বীকারোক্তি অনুযায়ী গাজায় স্থল অনুপ্রবেশের শুরু থেকে এ পর্যন্ত তাদের 44 সেনা নিহত হল। যদিও এই সংখ্যাকে প্রকৃত সংখ্যার চেয়ে অনেক কম বলেছেন ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা। তারা বলেছেন, গাজা যুদ্ধে প্রচুর সংখ্যক ইসরায়েলি সেনা হতাহত হচ্ছে। জনরোষে পড়ার আশঙ্কায় তাদের প্রকৃত সংখ্যা প্রকাশ করছে না তেল আবিব। অপরদিকে অবরুদ্ধ গাজার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের চলমান যুদ্ধ শেষ হওয়ার পর গাজাবাসী ছাড়া অন্য কাউকে এই উপত্যকা শাসন করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। 2007 সাল থেকে গাজা উপত্যকার প্রশাসন পরিচালনার দায়িত্ব হামাস পালন করছে। তবে গত 7 অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইহুদিবাদী ইসরায়েল দাবি করে আসছে তারা এই যুদ্ধে হামাসকে ধ্বংস করে দেবে এবং এরপর অন্য কারো হাতে এই উপত্যকার শাসনভার তুলে দেওয়া হবে। সে সঙ্গে গাজার নিরাপত্তা রক্ষার কথিত দায়িত্ব অনির্দিষ্টকালের জন্য পালন করবে ইসরায়েল। তেল আবিবের এই দাবির প্রতি আমেরিকার সমর্থন জানিয়েছে। হামাসের সিনিয়র পলিট ব্যুরো নেতা ওসামা হামদান এই পরিকল্পনা প্রত্যাখ্যান করে বলেছেন, আমরা মার্কিন প্রশাসনের পাশাপাশি অবৈধ দখলদার ও অপরাধী ইসরায়েলি নেতাদের জানিয়ে দিতে চাই, গাজা উপত্যকা কেবল এখানকার অধিবাসীরা শাসন করবে। এখানকার রাজনৈতিক কিংবা নিরাপত্তাগত বিষয় দেখতে অন্য কারো হস্তক্ষেপ গ্রহণ করা হবে না। বৈরুত প্রবাসী হামদান রোববার রাতে প্রকাশিত এক বিবৃতিতে আরও বলেন, আমরা গাজাবাসী স্বাধীন জাতি এবং আমরা অন্য কারো অভিভাবকত্ব গ্রহণ করি না। আমরা রক্ত ও প্রাণ উৎসর্গ করে আমাদের স্বাধীনতা রক্ষা করব। কাজেই গাজা নিয়ে আমাদের মাথা ব্যথা না করলেও চলবে, তোমরা বরং আপন প্রাণ বাঁচাও। হামদান এমন সময়ে বিবৃতি দিলেন যখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন চলতি সপ্তাহের গোড়ার দিকে বলেছিলেন, গাজা যুদ্ধ শেষ হওয়ার পর এই উপত্যকাকে পশ্চিম তীরের প্রশাসনের সঙ্গে একীভূত করে ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে। তবে শনিবার ইসরায়েলি যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, গাজা নিরাপত্তা রক্ষার দায়িত্ব অনির্দিষ্টকালের জন্য তেল আবিবের হাতে থাকবে। এ ঘটনা অবশ্য গাজার ভবিষ্যৎ নিয়ে আমেরিকা ও ইসরায়েলের মধ্যকার মতবিরোধ স্পষ্ট হয়ে ওঠে। যদিও হামাস নেতার মতে ওই মতবিরোধ গাজার ভবিষ্যতের উপর কোনো প্রভাব ফেলবে না। এবারে ইউক্রেন প্রসঙ্গ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার ব্যাপারে একটি ঐক্যমত্যে পৌঁছেছে পশ্চিমারা। যুদ্ধরাজ্যের সহায়তায় যুক্তরাষ্ট্র এ ব্যাপারে একমত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আমেরিকার কেন্দ্রীয় তদন্ত সংস্থা CIA ও যুক্তরাজ্যের তদন্ত সংস্থা MI6 ইতিমধ্যে জেলেনস্কিকে সরিয়ে ফেলার মঞ্চ তৈরি করে ফেলেছে। সম্ভবত আগামী বছরের মার্চ মাসে জেলেনস্কিকে নির্বাচন দিতে বাধ্য করা হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হবে। জেলেনস্কি যদি এতে রাজি না হন তাহলে মাইদান অভ্যুত্থানের মাধ্যমে তাকে উৎখাত করা হবে। 2014 সালে এই ধরনের অভ্যুত্থানের মাধ্যমে রাশিয়াপন্থী প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল। ইউক্রেনের ক্ষমতার পালাবদলে যুক্তরাষ্ট্রের ভূমিকা নতুন কিছু নয়। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের বর্তমান আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড এর আগেও ইউক্রেনে অভ্যুত্থানের পেছনে কলকাঠি নেড়েছিলেন। 2014 সালে ফাঁস হওয়া একটি ফোন কলের মাধ্যমে জানা গেছে, ওই সময় কিয়েভে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জিওফ্রে পাইট ও নুল্যান্ড এ বিষয়ে কথা বলেছিলেন। ওই সময় তারা ইউক্রেনের জন্য একটি গ্রহণযোগ্য প্রেসিডেন্ট নির্বাচন করতে পেরেছিলেন, আর এই কাজে তাদের যারা সহযোগিতা করতে পারেন এমন তালিকায় ছিল বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের নাম। আমেরিকার সেই 3 কুশীলভ বাইডেন, সুলিভান ও নুল্যান্ড আবারও ইউক্রেনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে একজোট হয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, যারাই জেলেনস্কিকে ক্ষমতায় বসিয়েছিলেন তারাই কেন এখন জেলেনস্কিকে সরাতে চাইছেন? রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণের জন্য যুক্তরাষ্ট্র যে সাবধানী পরিকল্পনা সাজিয়েছিল, জেলেনস্কি তা অনুসরণ করেননি। এমনকি নিজের জেনারেলদেরও কথা না শুনে নিজের খেয়াল খুশি মতো বাখমুত শহর পুনর্দখলের জন্য সেনা পাঠিয়েছিলেন।
রুশ সেনাবাহিনী ও প্রিগজিনের ওয়াগনার বাহিনী এই শহরটি দখল করে রেখেছিল। যুক্তরাষ্ট্রের পরিকল্পনা ছিল বড় পরিসরে রাশিয়ার বিরুদ্ধে সম্মুখ সমরে অংশ নেওয়ার জন্য ইউক্রেনের সেরা সেনা ইউনিটগুলোতে ছড়িয়ে দেওয়া, কিন্তু জেলেনস্কি সেই পরিকল্পনা মানেননি। ঘটনা এখানেই শেষ নয়। ওয়াশিংটনের লক্ষ্য ছিল পাল্টা আক্রমণের মাধ্যমে রাশিয়াকে একটি চুক্তিতে আনতে বাধ্য করা, কিন্তু জেলেনস্কির গোয়ার্তমির কারণে সেই পরিকল্পনা ভেস্তে গেছে। বিস্তর গবেষণা করে ও দীর্ঘ সময় নিয়ে যুক্তরাষ্ট্র এই পাল্টা আক্রমণের পরিকল্পনা সাজিয়েছিল। সেই পরিকল্পনা ভেস্তে যাওয়াতে স্বাভাবিকভাবেই জেলেনস্কির উপর ক্ষুব্ধ হয়েছে ওয়াশিংটন। প্রিগজিনের ওয়াগনার গ্রুপ যখন রাশিয়ায় বিদ্রোহ শুরু করেছিল তখনই পাল্টা আক্রমণ শুরু করেছিল ইউক্রেন বাহিনী। তখন প্রিগজিনের সঙ্গে ইউক্রেনের সামরিক গোয়েন্দা প্রধান কিরিলো বুদানভের কথা হয়েছিল। এ ব্যাপারে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে। ধারণা করা হচ্ছে কিরিলোর সঙ্গে প্রিগজিনের আলাপ হয়েছিল আফ্রিকায়। প্রিগজিন যদি রাশিয়ার নিয়ন্ত্রণ নিতে পারতেন তাহলে হয়তো তাৎক্ষণিকভাবে ইউক্রেনের সঙ্গে চুক্তি করে ফেলতেন, তবে কোন শর্তে চুক্তি করতেন তা অবশ্য জানা যায়নি। আবার এমনটাও হয়তো হতে পারত যে বিশেষ সামরিক অভিযান থেকে সরে আসার বিনিময়ে ক্রিমিয়াকে রাশিয়ার হাতে পুরোপুরি দিয়ে দিতে চেয়েছিল ইউক্রেন। এর বিনিময়ে রাশিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে পারত ওয়াশিংটন, কিন্তু প্রিগজিনের অভ্যুত্থান ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্রের এসব স্বপ্নের মৃত্যু হয়েছে। এখন ইউক্রেন দাবি করছে পশ্চিমাদের কাছ থেকে পর্যাপ্ত অস্ত্রশস্ত্র না পাওয়ায় তাদের পাল্টা আক্রমণ অভিযান মুখ থুবড়ে পড়েছে। জেলেনস্কির একটি বড় সমস্যা হচ্ছে তিনি মনে মনে বিশ্বাস করতে শুরু করেছেন যে ইউক্রেন এই যুদ্ধে হারতে চলেছে। এই হীনমন্যতার কারণে ব্রিটিশ ও আমেরিকান কর্তাদের সঙ্গে তার সম্পর্কের অবনতি হয়েছে। এরকম পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সবচেয়ে ভালো সমাধান হচ্ছে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের সমঝোতা করে ফেলা, কিন্তু রাশিয়া তো আগেই বলে দিয়েছে তারা কোনো যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হবে না। রুশ বাহিনী তখনই যুদ্ধের মাঠ ত্যাগ করবে যখন ইউক্রেন ন্যাটোর কাছ থেকে পুরোপুরি সরে যাবে। এদিকে জেলেনস্কিও বলেছেন তিনি কোনোভাবেই রাশিয়ার সঙ্গে সমঝোতা করতে রাজি নয়। এক্ষেত্রে আমেরিকার কাছে বিকল্প কি? জেলেনস্কিকে সরিয়ে দেওয়া। কিন্তু জেলেনস্কি কি চুপচাপ করে সরে যাওয়ার পাত্র? মোটেও নন। সেক্ষেত্রে আমেরিকা ও যুক্তরাজ্য মিলে কিভাবে জেলেনস্কিকে ক্ষমতা থেকে সরান সেটি এখন দেখার বিষয়। এবারে বাংলাদেশ প্রসঙ্গ। আচমকাই চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে রুশ রণতরী প্যাসিফিক ফ্লিট। বন্দরে রুশ যুদ্ধজাহাজ নোঙরের পরেই ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছিল। দীর্ঘ 52 বছর বাদে ফের রুশ যুদ্ধজাহাজ কেন বাংলাদেশে ভিড়ল তা নিয়ে অনেকের মনেই নানা প্রশ্ন উকি দিয়েছে। মূলত রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহরে 3টি জাহাজ এসেছে বাংলাদেশে। এর মধ্যে রয়েছে সাবমেরিন বিধ্বংসী 2টি যুদ্ধজাহাজ। সেগুলো চট্টগ্রাম বন্দরে ভিড়েছে। রোববার 12 নভেম্বর রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে। এর মধ্য দিয়ে 50 বছর পর রাশিয়ার কোনো যুদ্ধজাহাজ বাংলাদেশের বন্দরে ভিড়ল। বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দরে ভেড়া রুশ নৌবহরের ওই জাহাজগুলোর মধ্যে রয়েছে সাবমেরিন বিধ্বংসী 2টি যুদ্ধজাহাজ। সেগুলোর নাম অ্যাডমিরাল ত্রিবুতস ও অ্যাডমিরাল প্যান্তেলেইয়েভ। অপর জাহাজটি জ্বালানিবাহী ট্যাঙ্কার, সেটির নাম পেচেনগা। স্বাধীনতার পর চট্টগ্রাম বন্দর মাইন মুক্ত করতে সেখানে বিশেষ অভিযান চালায় রাশিয়ার কয়েকটি যুদ্ধজাহাজ। এ বিষয়ে বাংলাদেশের রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটঙ্কি তাসকে বলেন, 1971 সালে সদ্য স্বাধীন হওয়া একটি দেশকে রক্ষা করতে এসেছিল রুশ যুদ্ধজাহাজগুলো। স্বাধীনতা যুদ্ধের পর চট্টগ্রাম বন্দরের জলসীমায় অনেক মাইন ছিল, সেখানে অনেক নৌযান ডুবেছিল। রুশ রাষ্ট্রদূত বলেন, মাইন সমস্যা সমাধানে অনেক দেশের কাছে সে সময় সহায়তা চেয়েছিল বাংলাদেশ কর্তৃপক্ষ। কয়েকটি দেশ বিপুল অর্থের বিনিময়ে সহায়তা করতে রাজি হয়েছিল, তবে বাংলাদেশে তখন অর্থের ঘাটতি ছিল। তখন শুধু সোভিয়েত ইউনিয়নই মানবিক কারণে সহায়তায় এগিয়ে এসেছিল। তাসের প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রাম বন্দর মাইনমুক্ত করার ওই অভিযান চলেছিল 1972 সালের এপ্রিল থেকে 1974 সালের জুন পর্যন্ত। সোভিয়েত নৌবাহিনীর 800 জনের বেশি সদস্য 26 মাস ধরে মাইন সরানোর কাজ করেছিলেন। এ কাজ করতে গিয়ে তাদের একজনের মৃত্যু হয়েছিল, তবে সোভিয়েত নৌ সদস্যরা শেষ পর্যন্ত সফল হয়েছিলেন। তবে এবার রুশ জাহাজগুলো পুরোপুরি বন্ধুত্বপূর্ণ এক সফরে বাংলাদেশে এসেছে বলে জানিয়েছেন চট্টগ্রামে রাশিয়ার অনারারি কনসাল আশিক ইমরান। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সম্পর্ক যে খুবই উচ্চ পর্যায়ে রয়েছে তার প্রমাণস্বরূপ রুশ যুদ্ধজাহাজগুলোর বাংলাদেশ সফর।